গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের দুর্যোগ আমরা ফেসবুক পেজটিকে ফলো করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ভাবতেই পারিনি আমাদের আশেপাশে বন্ধুদের কাছ থেকে আর স্পেশালি তোমাদের কাছ থেকে এত সাড়া পাবো। এই গ্রুপে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করছি। কোন ধরনের দুর্যোগের জন্য কি ধরনের পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন, বা দুর্যোগ হয়ে গেলেই আমরা কি করতে পারি আর কি কি করা যাবে না, তা সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা জানার চেষ্টা করব এমন একটি দুর্যোগ সম্পর্কে যার মূল কারণ হলো আবহাওয়াজনিত বিড়ম্বনা, আর তা হলো ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত। আরে বৃষ্টিপাত আবার কোনো দুর্যোগ নাকি? আমাদের বেঁচে থাকার জন্য আর ফসল ফলানোর জন্য তো বৃষ্টি দরকার। আমার আম্মু তো বৃষ্টি হলেই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করে, খেতে দারুণ লাগে। তাছাড়া বৃষ্টি নিয়ে তো কত গান কবিতা আছে। এই ধর, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। এই রাইমি, বৃষ্টি নিয়ে একটা গান গানা। ওকে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যেন মন লাগে না। গাইস প্লিজ রামি, লেটস কাম টু দ্য পয়েন্ট। সো বন্ধুরা, আমি অনেক নিউজে দেখেছি ভারী বৃষ্টিপাত অনেক বড় ধরনের একটা দুর্যোগ। বৃষ্টি হয়তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির ফলে অনেক সমস্যাও হতে পারে। এই যে দেখো, আমি অনেকগুলো নিউজ ডাউনলোড করে রেখেছি। আমাদের এলাকায় বর্ষাকালে তো প্রায় জলাবদ্ধতা হয়, আর একবার পানি আটকে গেলে 4 ঘন্টার আগে সরেই না। আর একবার আমার আম্মু রিক্সা থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছিল। অতিরিক্ত পানির কারণে গর্তটা খেয়ালই করা যায়নি। আর এই সময় তো স্কুলে যাওয়াটাও তো অনেক ঝামেলার কাজ। ঢাকায় তো অনেক জলাবদ্ধতা হয়, সম্ভবত বেশি বৃষ্টি পড়ার কারণে জলাবদ্ধতা হয়, আর না হয় ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা আটকে যাওয়ার কারণে জলাবদ্ধতা হয়। কিন্তু ঢাকাতে প্রধান কারণ কোনটি? আমার দাদু বললেন ঢাকাতে নাকি আগে প্রায় বন্যা হতো, বিশেষ করে 1988 আর 1998 এর বন্যাগুলি নাকি ভয়ঙ্কর ছিল। এই, তোদের কি মনে আছে বাড়ির স্যার যে একদিন ক্লাসে বলেছিলেন যে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময় অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীতেও হওয়ার সম্ভাবনা রয়েছে? তার মানে সামনের বছরগুলোতে 88 এবং 98 সালের মতো বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে। না, আমি একদমই চাই না যে এরকম কিছু হোক। বৃষ্টিপাত ছাড়াও আমি নিউজে দেখেছি আজকাল বজ্রপাতে অনেক হতাহতের ঘটনা ঘটছে। শুধুমাত্র 2020 সালেই মারা গেছে 247 জন। আচ্ছা, তোর একটা কথা আমাকে বুঝিয়ে বল, বৃষ্টিপাত হওয়ার উপর তো আমাদের কোনো হাত নেই। হালকা বৃষ্টি হবে নাকি ভারী বৃষ্টি হবে সেটাও তো মানুষের কন্ট্রোলে নেই। আর বজ্রপাত কি আর বলে আসে? তাহলে এগুলি নিয়ে আমরা কি করতে পারি? কি করতে পারি এটা জানার জন্যই তো আমরা এখানে একসাথে হয়ে আলোচনা করছি না। উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে কোথায় গেলে বা কার কাছে গেলে এই সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানতে পারবো সেটা নিয়ে চিন্তা কর। আইডিয়া, আমাদের পাশের ফ্ল্যাটে একজন আবহাওয়াবিদ আছেন, আমি তার সাথে কথা বলে দেখি তিনি আমাদের হেল্প করতে পারেন কিনা। ঠিক আছে ডিজে, তুই কথা বলে দেখ। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে যে যার মতো এই বিষয়ে রিসার্চ শুরু করে দিই। ঠিক আছে, কিন্তু বৃষ্টি যেমন আমার ভালো লাগে তেমনি কিন্তু জলাবদ্ধতাও খারাপ না। এই ধর, রাস্তায় নৌকা, এই তো মৌকা, চলো যাই বাজারে, নৌকাটা ডাকরে। কি কেমন হলো র্যাপটা? আচ্ছা বলতো, বজ্রপাতটা তোর কেমন লাগে? এটা নিয়ে একটা ছড়া লিখে ফেল না। মাথায় পড়ে বজ্রপাত, ডিজে হলো কুপকাত। বন্ধুরা, আমরা একটু ডিজিকে সাইজ করছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ ডিজে, বলতো তোর বজ্রপাতটা কেমন লাগে? সরি। বন্ধুরা, আজকে আমরা এসেছি ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অফিসে। আবহাওয়াবিদ মান্নান আঙ্কেল আজকে আমাদেরকে বুঝিয়ে বলছেন ভারী বৃষ্টিপাত কেন হয় আর এটা হলে আমাদেরকে কি কি করা উচিত। তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো। তোমরা কি দেখতে পাচ্ছ? এটি স্যাটেলাইট ইমেজ। এগুলো হলো আবহাওয়া মানচিত্র। স্যাটেলাইট ইমেজ এবং আবহাওয়া মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি কোথায়, কোন এলাকায় কখন বৃষ্টিপাত হবে। তার মানে ঝড় বৃষ্টি কখন কোথায় হবে তা যদি আমরা আগে থেকে জানতে পারি, তাহলে তো আমরা সেই অনুযায়ী পুরো প্রস্তুতিও নিয়ে রাখতে পারি। বিপাশা, তুমি একদমই ঠিক বলেছো। আমরা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তা রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে জনগণকে জানিয়ে থাকি, যাতে জনগণ পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে
এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। আঙ্কেল, কোথায় কখন বজ্রপাত হবে আপনারা কি সেটাও বলে দিতে পারেন? বাংলাদেশে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই সময়ের পূর্বে মার্চ থেকে মে মাসে বাংলাদেশ অঞ্চলে ব্যাপক বজ্রপাত হয়। সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও কোন দিন কোন এলাকায় বজ্রপাত হবে সেই বিষয়টি আমরা কিন্তু জনগণকে জানাতে পারি। এবার চলো আমরা দেখি ঢাকা শহরে ভারী বর্ষণ হলে বা জলাবদ্ধতা হলে কি ধরনের সমস্যাগুলো হয় সেই বিষয়গুলো আমরা একটু আলোকপাত করি। দেখো, যখনই ঢাকা শহরে ভারী বর্ষণ হয় তখন বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। ভারী বর্ষণের সাথে জোরে বাতাস বইতে পারে, কখনো কখনো বিজলি চমকাতে পারে এবং বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে। তখন আমাদেরকে অত্যন্ত সাবধানী হতে হবে এবং আগে থেকে সেই বিষয়ে কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমাদের যে নিচু এলাকাগুলো আছে সেই নিচু এলাকায় পানি জমে যায় এবং যারা নিম্ন অঞ্চলে বসবাস করে তাদের জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের জীবন বিপন্ন হয়। এছাড়াও যে সকল এলাকাগুলো খুবই ঘনবসতিপূর্ণ সে সকল স্থানে কিন্তু বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা যায়। কিন্তু আমাদের শহরের প্রায় সব রাস্তায় তো ড্রেন আছে, তাহলে ড্রেনের সাথে পানি সরে যায় না কেন? তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশে ঢাকা শহরে জুন থেকে অক্টোবর মাস এই সময়ের মধ্যে প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে এবং এই ভারী বর্ষণ যখনই হয় তখনই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। জলাবদ্ধতার অন্যতম একটি কারণ হলো ঢাকার অপরিকল্পিত নগরায়ন। ঢাকা শহরে আগে 56টি যে খাল ছিল সেই 56টি খাল কিন্তু অনেকটাই কিন্তু ভরাট হয়ে গেছে। বর্তমানে আমাদের ঢাকা শহরে সর্বমোট খালের সংখ্যা মাত্র 11টি। আমাদের সচেতনতার অভাবে আমরা যেখানে সেখানে যখনই ময়লা ফেলি, এই ময়লা ফেলার কারণে আমাদের যে ড্রেন সিস্টেমগুলো আছে ঢাকা শহরে সেই ড্রেনগুলির প্রায় অধিকাংশ কিন্তু ভরাট হয়ে আছে। তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা আঙ্কেল, এইসব সমস্যার কি কোনো সমাধান রয়েছে? সচেতনতাই এর একমাত্র সমাধান। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যেখানে সেখানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে, কারণ এই বর্জ্যই ড্রেনগুলোকে আটকে দেয় এবং পানি নিষ্কাশন বন্ধ করে দেয়। ঢাকা শহরে কিছু কিছু কমিউনিটি আছে যারা বর্ষার শুরুতেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে এবং সেই সাথে ম্যানহোলের মুখগুলো বন্ধ করে দেয়। সাধারণ সময়ে আমরা বিএমডি ওয়েদার অ্যাপ অথবা 1090 নম্বরে ফোন করে আবহাওয়ার সংবাদ আমরা পেতে পারি। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং এই সকল সংবাদের মাধ্যমেও আমরা আবহাওয়ার খোঁজ খবর নিতে পারি। ঝড়ের সময় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে, ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে। বৃষ্টির সময় খোলা বা ঝুলন্ত তার ধরা যাবে না, তাতে বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা থাকে। পানির নিচে থাকা অথবা ভালোভাবে দেখা যায় না এমন ম্যানহোলগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ঝড়ের বাতাসে বড় বড় গাছের ডালা ভেঙে পড়তে পারে, এগুলো তোমাদেরকে আঘাত করতে পারে। এই বড় বড় গাছ থেকে দূরে থাকতে হবে। কিন্তু বজ্রপাতও তো আমাদের অনেক ক্ষতি করতে পারে। বজ্রপাত আমাদের মৃত্যুর কারণও হতে পারে। আচ্ছা আঙ্কেল, ইদানিং কি আগে থেকে বজ্রপাত বেড়ে গিয়েছে? বাংলাদেশে বজ্রপাতের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 2016 সালে বাংলাদেশে বজ্রপাতকে একটি দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বজ্রপাতের সময় উঁচু খোলা স্থানে থাকা যাবে না, আশেপাশের কংক্রিট বিল্ডিং এর নিচতলায় আশ্রয় নিতে হবে এবং সেখানেও দেয়ালের সাথে হেলান দিয়ে থাকা যাবে না, কারণ হেলান দিয়ে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা থাকবে। নিচু হয়ে পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াতে হবে। বজ্রপাতের শব্দ থেকে বাঁচার জন্য কানে আঙ্গুল দিয়ে রাখতে হবে। বড় বড় খুঁটি অথবা ইলেকট্রিক পোলের উপর আঘাত করে, সেই জন্য ইলেকট্রিক পোল অথবা খুঁটি থেকে দূরে থাকতে হবে। পানির নিচে থাকা বৈদ্যুতিক তার থেকে সাবধানে থাকতে হবে। খালি পায়ে হাঁটা যাবে না, রাবারের জুতা পায়ে দিয়ে হাঁটতে হবে। অনেকে ধাতব মেটাল ধরার কারণে বজ্রপাতের শিকার হয়, সেই জন্য এ সময় লোহার রেলিং বা টেলিফোন ধরা যাবে না। ঘরে অবস্থিত টিভি, ফ্রিজ সহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি সুইচ বন্ধ রাখতে হবে। খোলা জায়গায় গাড়িতে থাকলে দ্রুত কংক্রিট শেডের নিচে আশ্রয় নিতে হবে। আমি আবারও বলছি, বজ্রপাত সম্পর্কে জানার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানতে হবে। এই জন্য বিএমডি ওয়েদার অ্যাপ ব্রাউজ করতে হবে অথবা 1090 নম্বরে ফোন করে বজ্রপাত সম্পর্কিত তথ্য জানতে হবে। তোমাদের মনে থাকবে তো? এই সকল বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে টাউন ওয়াচিং করতে হবে। আঙ্কেল, টাউন ওয়াচিং মানে কি? শহরে যে সকল স্থাপনাগুলো আছে, যে সকল সুযোগ সুবিধাগুলো আছে অথবা যে সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে বা ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে সেগুলো চিহ্নিত করে রাখা। যেমন যখনই ঝড়ো বাতাস বয়, ভারী বর্ষণ হয়, তখন আমাদের অনেক জায়গায় জলাবদ্ধতা হয়ে যায় এবং রাস্তাঘাটে বিভিন্ন রকমের গর্ত পাওয়া যায় এবং ড্রেনটা প্রপারলি কাজ করে না এবং সেই কারণে ড্রেনেজ সিস্টেমের ভিতর দিয়ে পানি নিষ্কাশন হয় না। এই জাতীয় বিষয়গুলো জড়িত থাকে। এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে চিহ্নিত করে যদি একটি ম্যাপ তৈরি করে রাখি, সেই ম্যাপের মাধ্যমে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে কাজ যদি করি, তাহলে আমাদের দুর্যোগ
শীতকালীন সময়ে কিন্তু এই ধরনের ঝুঁকির অবস্থা কিন্তু পড়বে না। খুব মজার তো। আমি তাহলে এই সপ্তাহ শেষে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে নিয়ে টাউন ওয়াচিং করব। তোমার ক্লাসমেট সবাইকে এই বিষয়ে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করব। তাতে দুর্যোগের ঝুঁকি বিষয়টা কিন্তু ভবিষ্যতে কিন্তু আর থাকবে না। এই কয়েকটা কাজ করা তো খুবই সহজ। সমাজের সবাইকে সচেতন করব যাতে সবাই এই টাউন ওয়াচিং এ অংশগ্রহণ করে। জি আঙ্কেল, আমাদের সবারই মনে থাকবে, আর আমি তো সব লিখেও নিয়েছি। আর আমাদেরকে আবহাওয়া ভবনে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। যখন শুরু হয় তুমি থেকো ঘরে, পেও না তো ভয়। সাথে যদি শুরু হয় বজ্রপাত, খোলা জায়গায় হবে কুপোকাত, হবে হেভি রেইন আর লাইটনিং, তাই করে দেখো টাউন ওয়াচিং। থাকো সেফ, থাকো সচেতন, হোক বজ্রপাত বা ভারী বর্ষণ। হ্যালো বন্ধুরা, গত কিছুদিন ধরে আমরা ভারী বর্ষণ এবং বজ্রপাত সম্পর্কে অনেক কিছু জেনেছি। আশা করছি সেই ভিডিওগুলো দেখে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। কিন্তু শুধু জেনে বসে না থেকে আমরা সবাই সচেতন হয়ে কিছু কাজও করেছি। এর মধ্যে আমরা কি কি করেছি আজ আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঢাকা শহরের জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক কিছু জেনেছি। অবিবেচকদের মতো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং বর্জ্য অব্যবস্থাপনায় জলাবদ্ধতার মতো দুর্ভোগের মূল কারণ। তাই আমি ব্যক্তিগতভাবে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করেছি। আমি আমার ফ্যামিলি এবং স্কুলেও এ বিষয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি। আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা মিলে প্রতি বছর বর্ষাকালের আগে টাউন ওয়াচিং করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের বাসার এবং স্কুলের আশেপাশের জায়গাগুলি দেখেছি আর চিন্তা করেছি ভারী বৃষ্টিপাত হওয়ার পর কোন কোন জায়গায় বিপদ হতে পারে। তারপর সেই বিপজ্জনক জিনিসগুলি সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করেছি। আর আমরা দেখেছি আমাদের বাসাটা আমাদের রাস্তা থেকে একটু নিচু, তাই আমার বাবা কয়েকটা সিমেন্টের বস্তা আমাদের গ্যারাজে রেখেছে যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়। আমিও তাকে সাহায্য করেছি। আমি আমার বাসা আরো নতুন করে গুছিয়েছি। যেগুলো একটু গুরুত্বপূর্ণ জিনিস বা কাগজপত্র সেগুলো একটু উঁচু জায়গায় রেখেছি, যাতে করে পানি এসে পড়লে সেগুলোর জন্য কোনো ক্ষতি না হয়। আর আমাদের এলাকাটাও তো একটু নিচু, তার জন্য আমরা বালির ব্যাগের ব্যবস্থা করেছি। আর আমরা এগুলো সব আগে থেকে করে রাখছি, কারণ একবার বৃষ্টি শুরু হয়ে গেলে আর সময় পাবো না। আমি ওয়েদার ফোরকাস্ট দেখাকে অভ্যাসে পরিণত করে নিয়েছি। স্যাটেলাইট টিমে যে মেঘের উপর থেকে পৃথিবীকে দেখতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমি স্বাস্থ্য সম্পর্কিত সাবধানতার কথা মাথায় রেখে বাসায় কিছু ওরসালাইন আর কিছু জরুরি ওষুধ কিনে এনে রেখেছি, কারণ জলাবদ্ধতার সৃষ্টি হলে কিছু অসুখও ছড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, এছাড়াও ভারী বর্ষণ এবং বজ্রপাতের সময় আরো কি কি বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত সেই বিষয়ে আমি দুটো স্লাইড বানিয়েছি। চলো সেগুলো দেখে নিই। বাহ, এটা খুবই ভালো হয়েছে মিঠু। থ্যাংক ইউ। এখন চলো আমরা দেখে নিই যে বজ্রপাতের সময় আমাদের করণীয় কি। বাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইস, অসাম হয়েছে। এই সচেতনতামূলক স্লাইডগুলি আমাদের পেজে আপলোড করে দেওয়া উচিত, যাতে এগুলিতে সবাই অ্যাক্সেস করতে পারে। আমি ডিজের সাথে সম্পূর্ণ একমত। ঠিক আছে, আমি তাহলে স্লাইডগুলো আপলোড করে দিচ্ছি। বন্ধুরা, তাহলে আশা করছি আমাদের সাথে সাথে তোমরা এখন জেনে গিয়েছো যে ভারী বর্ষণ, বজ্রপাত এবং জলাবদ্ধতার সময় আমাদের করণীয় কি। তাই আর দেরি না করে এখনই পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলো, যাতে করে দুর্যোগের সময় তোমাদের বিপদে পড়তে না হয়। আর তোমরা কে কিভাবে পূর্ব প্রস্তুতি নিলে সে সম্পর্কে দুর্যোগে আমরা পেজে ভিডিও বা কমেন্টস পাঠাতে ভুলো না। দুর্যোগে আমরা। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো আর সচেতন থেকো। সি ইউ সুন, বাই বাই। Hey, 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 চলো জেনে নেই। Hey, 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 চলো জেনে নেই। দুর্যোগ কাকে বলে, নাম কি কি?
থেকে প্রতিকার কি? বৃষ্টির